হ্যালো বন্ধুরা, রয়্যাল এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি তোমাদের ক্লাস 12 এর বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার রাইমার্টিনের নিয়ে। দেখা যাক এর সলিউশনটা আজকে করব। হ্যাঁ, তবে একটু বলে দিই যে যখন সলিউশনটা আমরা করব চ্যাপ্টারেরও কিছু কিছু পার্ট আমরা আলোচনা করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে, ঠিক আছে? দেখা যাক প্রথম মডেলটা আজকে করব আমরা রাইমার্টিনের। দেখো কি বলেছে প্রথম কোশ্চেনটা, বলছে হেটারোজাইগোসিটি। কি বলছে? হেটারোজাইগোসিটি নিম্নলিখিত কোন প্রকার পরাগযোগের জন্য দায়ী? হেটেরোজাইগোসিটি, এক কথায় হেটেরো কথাটা আসার অর্থ কি আমরা আগে সেটা জানি। দেখো এদিকে কি বললাম, হেটেরো কথাটার অর্থ কি? আলাদা। জাইগোসিটি মানে একটা জাইগোট গঠন করবে, যেটা কি মাতৃদেহের মতো হবে না, নতুন কোনো গুণ পাবে। এক কথায় যদি আমরা বলি যে নতুন একটা বৈশিষ্ট্য যুক্ত, কি বললাম? নতুন একটি বৈশিষ্ট্য যুক্ত, মনে রাখবে, নতুন একটি বৈশিষ্ট্য যুক্ত। তাহলে এবার একটু দেখি না, বলছি কোন প্রকার পরাগযোগ। দেখো আমাদের দুই ধরনের পরাগযোগ হয়, একটা সেলফ পলিনেশন আর একটা ক্রস পলিনেশন, মানে যেটাকে বলি একটা স্বপরাগযোগ আর একটাকে বলি আমরা ইতর পরাগযোগ। এর দুটো ভাগ ছিল, এর দুটো ভাগ, একটাকে বলি আমরা অটোগ্যামি আর একটাকে বলি আমরা গেইটেনোগ্যামি। কি বলি? গেইটেনোগ্যামি। আর ক্রস পলিনেশনের আমরা দুটো পার্ট করি, একটাকে করি আমরা জেনোগ্যামি আর একটাকে করি আমরা অ্যালোগ্যামি। এইবার অটোগ্যামি মিন্স কি বোঝায়? অটোগ্যামি মিন্স বোঝায় একটাই গাছের একটাই ফুলের মধ্যে পরাগযোগ। কি বললাম? সেম ফ্লাওয়ার সেম প্ল্যান্ট। আর গেটেনোগ্যামি মানে কি বোঝায়? সেম প্ল্যান্ট অ্যানাদার ফ্লাওয়ার, একটাই গাছের দুটো ফুলের মধ্যে পরাগযোগকে বোঝায়। জেনোগ্যামি মানে কি বোঝাবে? একই প্রজাতির দুটি আলাদা গাছ দুটি আলাদা ফুল। আর অ্যালোগ্যামি মানে কি বোঝাবে? একই প্রজাতির দুটি গাছের দুটি ফুলের মধ্যে হতে পারে, বা ভিন্ন প্রজাতির দুটি গাছের দুটি ফুলের মধ্যে হতে পারে। তাহলে এখানে বলেছে হেটেরোজাইগোসিটি মানে কি বোঝাচ্ছে? তাহলে আমরা বুঝতেই পাচ্ছি যে আলাদা বৈশিষ্ট্যযুক্ত কোনো জায়গোট তখনই হবে দুটো আলাদা যদি উদ্ভিদ থাকে কিন্তু একই প্রজাতি, আর দুটো আলাদা ফুলের মধ্যে যদি পরাগযোগ হয় তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে বলবো হেটেরোজাইগোসিটি। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? দেখো এটার অ্যান্সার আমরা কি করব, দেখো এই একেরটার তাহলে অ্যান্সার আমরা কি দিয়ে দেবো? একেরটার অ্যান্সার জেনোগ্যামি। কারণ জেনোগ্যামি মানে কি বললাম? দুটি আলাদা গাছ প্রজাতিগতভাবে একই, দুটি আলাদা ফুল, তার জন্য তারা জিনগতভাবে কি হবে? আলাদা হবে, তখন হেটারোজাইগোসিটি পরিলক্ষিত হবে। তাহলে অ্যান্সার কি দিব? অ্যান্সার সি। তাহলে কি বললাম? একেরটার অ্যান্সার কি হয়ে যাবে? একেরটার অ্যান্সার সি হয়ে যাবে। পরেরটা দেখবো আমরা। দেখো কি বলেছে, প্রকৃত ফলে ডিম্বাশয়টি উন্মুক্ত অবস্থায় থাকে। হ্যাঁ, প্রকৃত ফুলের যে ডিম্বাশয় সেটা উন্মুক্ত থাকে, কারণ পরাগ নালিকা তার মধ্যে দিয়ে প্রবেশ করে। তাহলে এক অপশনটা ঠিক আছে। বলছে প্রকৃত ফলে ফুলের ডিম্বাশয় সহ বৃতি, পুষ্পাক্ষ, পুষ্পমঞ্জুরি থেকে ফলে পরিণত হয়। আমরা জানি ডিম্বাশয় ব্যতীত যদি অন্য কোনো অংশ থেকে ফল গঠন হয় তাদেরকে ফলস ফ্রুট বা যেটাকে আমরা বলি অপ্রকৃত ফল বলে। তাহলে বলছে ডিম্বাশয় সহ বৃতি, পুষ্পাক্ষ এগুলো থেকে যদি ফল গঠন হয় তাহলে এগুলোকে কি বলবো আমরা? অপ্রকৃত ফল। কি বলবো? অপ্রকৃত ফল। তাহলে কি আছে? আর ভুল। তাহলে দেখো দুইয়েরটাকে আমরা কি করব? কি বললাম? এ ঠিক আর ভুল, মানে অপশন কি হয়ে যাবে? এটাও সি হয়ে যাবে। পরেরটা দেখবো। দেখো কি বলেছে, যদি মেগাস্পোর মাতৃকোষে 10টি ক্রোমোজোম থাকে। তিনের কোশ্চেনটার অ্যান্সার কি বলছে? মেগাস্পোর মাতৃকোষ, মেগা বলা মানে মাতৃকোষ বলা মানে 20, তাহলে কত হয়ে যাচ্ছে? 10। এইবার দেখো বলছে অ্যালিউরনের যে কোষ স্তর সেটা ট্রিপ্লয়েড হয়। তাহলে এইখান থেকে আমরা কি পাবো? এন পাবো। এন এর মানটা কত হবে? 5 হবে। তাহলে 3n মানে 3 ইন্টু 5 মানে কত দাঁড়াবে? 15। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার দেখো হয়ে যাচ্ছে বি। তাহলে তিনের অ্যান্সারটা কি করব? তিনের অ্যান্সারটাকে
বি করব। পরেরটা দেখো, বলছে যখন বীজের এক প্রান্তে বা উভয় প্রান্তে একগুচ্ছ রোমের উপস্থিতি দেখা যায় তখন তাকে বলা হয় কোমা। ওয়ার্ডটা কি বললাম? কোমা। মনে রাখবে, তখন কি বললাম তাদেরকে? কোমা বলবো। তাহলে চারেরটাকে কি বলবো? চারেরটাকে এ বলবো। কি বলবো? চারটে অ্যান্সার এ। পরেরটা দেখো, একটা পিকচার দিয়েছে, খুব ভালো একটা পিকচার, কিন্তু পিকচারটার মধ্যে ভালো করে দেখো, স্পষ্টভাবে যদি বুঝতে পারো তাহলে খুব ভালো হয় জায়গাটা। দেখো, এটা একটা পরাগধানীর ছবি দেওয়া আছে, কোনটা কি অংশ সেটা জানতে বলেছে, তিনটা পয়েন্টিং করা আছে। মিডিলে আমরা জানি ট্যাপেটাম লেয়ারের ভিতরে থাকে কি? পরাগ রেণু। তাহলে এক নম্বরটা পরাগ রেণু আছে, আমরা বুঝতে পারছি। এবার দেখো তিনটাকে ঠিক মতো বোঝা যাচ্ছে না কোন জায়গাটা দেওয়া আছে, তার জন্য এটাকে ছেড়ে রাখো। দুইটাকে দেখো বাইরের ভিতরে দিয়েছে, বাইরের লেয়ারের ভিতরে। পরাগধানের লেয়ার গুলো কেমন ছিল আগে সেটা সম্পর্কে একটু বলবো আমরা। পরাগধানের লেয়ার গুলো কেমন ছিল দেখো, পরাগধানী যদি বাইরে থেকে ভিতর দিকে লিখি তাহলে বাইরেটা থাকবে কি থাকবে? অ্যাপিডার্মিস। তার ভিতরেরটা কি থাকবে? তার ভিতরেরটা থাকবে এন্ডোথেসিয়াম। এন্ডোথেসিয়াম। কি বললাম? তার ভিতরেরটা কি থাকবে? এন্ডোথেসিয়াম। তার ভিতরেরটা কি থাকবে? মিডিল লেয়ার। কি বললাম? মিডিল লেয়ার। তার ভিতরেরটা থাকবে ট্যাপেটাম। কি থাকবে? ট্যাপেটাম। তাহলে বলছে বাইরের আগেরটা, বাইরের আগে কি থাকবে? এন্ডোথেসিয়াম। দেখি কোথাও আছে কি পার্টটা? তাহলে একে হচ্ছে পরাগরেণু, দুইয়ে হচ্ছে এন্ডোথেসিয়াম। এইবার তিনে দেখো একটা খাঁজ আছে, ভালো করে দেখো, তিনে একটা খাঁজ আছে। যে খাঁজটাকে আমরা কি বলবো? তিনের যে খাঁজটা সেটাকে বলবো স্টোমিয়াম। আমরা জানি যদি পরাগধানীর বাঁচিয়ে কোনো খাঁজ তৈরি হয় সেই খাঁজগুলোকে কি বলবো আমরা? খাঁজগুলোকে বলবো স্টোমিয়াম। কি বলবো? স্টোমিয়াম। তাহলে আমরা একে দিব কি? পরাগরেণু। তাহলে অ্যান্সার দেখো না, পরাগরেণু একে, দুইয়ে এন্ডোথেসিয়াম, তিনে স্টোমিয়াম। তার মানে কোন অপশনটা হয়ে গেল? পাঁচেরটার হয়ে গেল এ। পাঁচেরটা কি হয়ে যাবে? এ হয়ে যাবে। তারপরে দেখো, ভ্রূণস্থলিতে সাধারণত পরাগনালীর প্রবেশ পথ হলো সরাসরি একটি সহকারী কোষের মধ্যে দিয়ে, বলছে কেন্দ্রীয় কোষ ও সহকারী কোষের মধ্যে দিয়ে, তারপরে বলছে প্রতিপাদ কোষের মধ্য দিয়ে। দেখো এখানে যেহেতু বলছে ভ্রূণস্থলীর পার্ট, ছবিটা যদি একটু আঁকি, এরকম ভাবে পার্টটা থাকে, এরকম ভাবে চলে যায় পরাগনালীটা। এখানে আমাদের তিনটে কোষ থাকে, এখানে আমাদের তিনখানা কোষ থাকবে, এখানে থাকবে তিনখানা কোষ, আর এখানে থাকবে একখানা কোষ। উপরের তিনটাকে গর্ভযন্ত্র বলা হয়। যখন পরাগ নালীটার মাধ্যমে নেমে আসছে, ভালো করে জিনিসটাকে বুঝবে একটু, যখন পরাগ নালীটার মাধ্যমে নেমে আসছে পুংগ্যামেটটা, তখন এখান দিয়ে প্রবেশ করে, তার মানে সহকারী কোষের মধ্যে দিয়ে। এখানে দেখো বলেছে একটি সহকারী কোষের মধ্যে দিয়ে। এখন কথাটা হচ্ছে একটা তো সহকারী কোষ থাকে না, ওখানে দুটো সহকারী কোষ থাকে। তাই এখানে আমার মনে হয় অপশনটা হওয়া উচিত ছিল সহকারী কোষের মধ্যে দিয়ে, বাট এখানে একটি দিয়েছে, একটি কিন্তু হবে না। অ্যান্সার এখানে আমরা ছয়েরটার বিয়েই দেব। কেন দেবো? সরাসরি প্রবেশ করে না, প্রতিপাদক কোষ নিচ দিয়েও ঢুকে না, নিচ দিয়ে যদি ঢোকে তখন তাকে চেলাজেগেমে বলা হয়। কিন্তু বেশিরভাগ উদ্ভিদে কি হয় একটু বলে দিই জায়গাটা দেখো। একে এটা যদি একটা ডিম্বককে আমরা কল্পনা করি, তাহলে একটা ঢোকে এখান দিয়ে, কেউ ঢোকে এখান দিয়ে, আবার কেউ ঢোকে এখান দিয়ে। তাহলে এখান দিয়ে যদি কেউ ঢোকে তখন তাকে বলা হয়, কি বলা হয়? পৌরোগ্যামি। এখান দিয়ে কেউ ঢুকলে তাকে বলা হয় মেসোগ্যামি। তারপরে এখান দিয়ে যদি কেউ ঢুকে তখন তাকে বলা হয় চেলাজাগ্যামি। কি বলবো? তখন তাকে বলা হয় চেলাজাগ্যামি। এটা খুব রেয়ার কেস, এটাও খুব রেয়ার কেস, সবচেয়ে বেশি ঘটে হচ্ছে পৌরোগ্যামি। তাহলে আমরা এটাকে ধরেই চলবো, পৌরোগ্যামিকে ধরে চলবো। তাহলে কি হচ্ছে সেটা দেখো সহকারী কোষের মধ্যে দিয়ে ঢুকছে, কিন্তু বাট এখানে কটা সহকারী কোষ আছে? দুটো। তাহলে এখানে আমরা বলবো সহকারী কোষের মধ্যে দিয়ে। এবার এই নিচে দেখো একটা সি অপশন দেওয়া আছে, কেন্দ্রীয় কোষ ও সহকারী কোষ। কেন্দ্রীয় কোষ বলতে কোনটা বোঝাচ্ছে এখন? এইটাকে বলতে চাইছে না এইটাকে বলতে চাইছে? যদি এটাকে বলে তাহলে ভুল, আর এটাকে বললেও ভুল, কারণ একে ফার্টিলাইজ করতেই আসছে। একে আমরা কি বলি? একে আমরা বলি ওভাম। একে ফার্টিলাইজ করতেই আসছে, তাহলে আমরা বলতে পারি যে সহকারী কোষের মধ্য দিয়ে। কিন্তু এখানে একটি যেহেতু বলেছে তাই আমরা বলতে পারি ব্যাখ্যাটা সাধারণত ভুল, এখানে সহকারী কোষের মধ্যে দিয়ে অ্যান্সারটা হতো। তারপরে বলছে ল্যাডিক কোষের অবস্থান এবং খরিত বস্তু হলো ল্যাডিক কোষের অবস্থান। ল্যাডিক কোষগুলো কোথায় থাকে? আমরা জানি শুক্রাশয়ে থাকে। ল্যাডিক কোষগুলো শুক্রাশয়ে কেমন ভাবে থাকে যদি একটু পিকচারের মাধ্যমে আমরা দেখতে যাই, দেখো এরকম ভাবে সেমিনিফাস টিউবুলগুলো থাকে।
সেমিনিফারাস টিউবুলগুলো। সেমিনিফারাস টিউবুলের চারিদিকে ছোট ছোট এরকম ভাবে কিছু সেল থাকে। এই সেলগুলোকে আমরা কি বলবো? এই সেলগুলোকে বলবো আমরা ল্যাডিক সেল। কি বলবো এগুলোকে? ল্যাডিক সেল। যে টেস্টোস্টেরন ক্ষরণ করে। বলছে ক্ষরিত বস্তু হলো, তাহলে টেস্টোস্টেরন, সুক্রাস হয় টেস্টোস্টেরন, তাহলে অপশন কি হয়ে যাবে? সাতেরটার অপশন দিয়ে দেবো আমরা সি। কি দিয়ে দেবো? সি। আশা করছি তোমরা বুঝতে পারছো। তোমরা দেখো, তোমাদের কিন্তু এই টাইপেরই কোশ্চেন থাকবে পরীক্ষায়, ঠিক আছে? চিন্তা নেই, আগের বারে যেরকম কোশ্চেন ছিল খুবই ভালো, এবারও আশা করছি সেরকমই কোশ্চেন আসবে। তোমরা দেখতে থাকো। এর গুলো থেকে যদি কমন নাও লাগে, দেখো তার রিলেটেড কিছু আমি জিনিস এখানে বলে দিচ্ছি, আশা করছি তার থেকে কমন পাবেই পাবে। নেক্সট, এরপর দেখো আমরা প্রসব নিয়ন্ত্রণে বা প্রসবের সঠিক ক্রম বলছি স্ট্রোজেন ক্ষরণ, অক্সিটোসিনের মাত্রা বৃদ্ধি, জরায়ুর সংকোচন, সার্ভিক্সের প্রসারণ, প্রসব। তারপরটা বলছে অক্সিটোসিনের মাত্রা বৃদ্ধি, স্ট্রোজেন ক্ষরণ, জরায়ুর সংকোচন, সার্ভিক্সের প্রসারণ। এরকম অনেকগুলো দেয়া আছে। তাহলে আগে আমাকে একটু জানতে হবে যে আগে কোন পার্টটা হতে পারে। এখানে দেখো অনেকগুলো দেয়া আছে। প্রসব মানে পার্চুরেশন মানে কোনো একটা সন্তান মাতৃদেহ থেকে বেরিয়ে আসা। এবার আমরা জানি মাতৃদেহের কোন অংশটা দিয়ে সন্তান বেরিয়ে আসে? মাতৃদেহের হচ্ছে সার্ভিক্স অংশ দিয়ে, জরায়ুর নিচের দিকে একটা পার্ট থাকে লম্বাটে, একটা যদি জরায়ুকে এরকম কল্পনা করি, এরকম তার পাঁচে থাকে এন্ডোমেট্রিয়াম, সেই পার্টটা সামনের দিকে এরকম ভাবে নেমে আসে। এই যেভাবে নেমে আসে এটাকে আমরা বলছি কি? সার্ভিক্স। এই সার্ভিক্সের পার্ট দিয়ে বেরিয়ে আসবে। তাহলে বেরোবার জন্য বাচ্চাটা বা সন্তানটা বা ভ্রূণটা অবস্থান করে কোথায়? জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে। তাহলে সেই মাসলে যদি কন্ট্রাক্টাইল না হয়, সংকোচন না হয়, বাচ্চাটা কখনো বাইরের দিকে বেরিয়ে আসতে পারবে না। তাহলে আমরা প্রথমেই যে জিনিসটা দেখবো, জরায়ুর সংকোচন হতে হবে, কিন্তু সেটা তো কারো দ্বারা হবে। তার জন্য কাকে ক্ষরণ হতে হবে? হাইপোথ্যালামাসের কাছে যাও, জিএনআরএইচ, গনাডোট্রফিন রিলিজিং হরমোন। এখানে গেলে আমরা জানি দুটো হরমোন আমাদের পশ্চাৎ পিরিয়ড থেকে ক্ষরিত হয়, একটা এডিএইচ আর একটা অক্সিটোসিন, যেগুলো ক্ষরিত হতে পারে এখান থেকে, কিন্তু আলটিমেট তাদের উৎপত্তি স্থল কোথায়? তাদের উৎপত্তি স্থল হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে অক্সিটোসিনের একটা কাজ পড়েছিলাম, জরায়ুর সংকোচন। অক্সিটোসিন কি করে? সঙ্গে সঙ্গে হাইপোথ্যালামাস থেকে বেশি পরিমাণে ক্ষরণ হয়ে এসে করে পশ্চাৎ পিরিয়ডেতে জমা হবে, আর পশ্চাৎ পিরিয়ডেতে জমা হওয়ার সঙ্গে সঙ্গে কি করবে? ডিম্বথলিকে উদ্দীপিত করবে, সেখান থেকে এস্ট্রোজেন ক্ষরণ করাবে, যার জন্য কি হবে? এই জরায়ুর সংকোচন হবে, সার্ভিক্স অঞ্চলে প্রসারণ হবে আর প্রসব হবে। তাহলে প্রথমে কি বললাম? অক্সিটোসিনের মাত্রা বৃদ্ধি হতে হবে, তারপরে এস্ট্রোজেনের ক্ষরণ হতে হবে, তারপরে জরায়ুর সংকোচন হতে হবে, তারপরে সার্ভিক্সের প্রসারণ হতে হবে, তারপরে প্রসব হতে হবে। এটা অনেকে এই অ্যান্সারটাও বলতে পারে হয়তো, কিন্তু আমার মনে হয় যদি অক্সিটোসিনের মাত্রা বৃদ্ধি না পায়, যেহেতু এটা হাইপোথ্যালামাস থেকে করিতে হয়, তাই কোনোভাবেই এর মাত্রা যদি বৃদ্ধি না পায়, তাহলে জিএনএ আর এই যে হরমোনগুলো তাদের মাত্রা বৃদ্ধি পেতে পারে না। তাহলে প্রথমে কার মাত্রা বৃদ্ধি হবে? অক্সিটোসিনের মাত্রা বৃদ্ধি হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি, দেখো এটাকে আমরা বলতে পারি, কোনটা অ্যান্সার এটাকে আমরা দিতে পারি? দেখো এটাকে আমরা অ্যান্সার দিতে পারি এটাকে। এরপরে দেখো দেখো এখানে একটা ছক দিয়েছে, ছকটাই বেশ ভালো একটা জিনিস দেখানো আছে। হাইপোথ্যালামাস, অগ্রপিউটারি, সেখান থেকে কর্পাস লিউটিয়াম, ডিম্বথলি, জরায়ু। এবারে এখানে যদি একটু জিনিস দেখি আমরা, আমি একটু আগেই বললাম হাইপোথ্যালামাস থেকে অগ্রপিউটারি উপর যারা কাজ করতে পারে তারা হচ্ছে জিএনআরএইচ হরমোন। কি বললাম? জিএনআরএইচ হরমোন। তাহলে এক নম্বরটা জিএনআরএইচ কোথায় আছে দেখো, এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, এইখানে আছে। তাহলে এই অপশনটাকে আমি ডাইরেক্ট বলে দিতে পারি। তাছাড়া একটু দেখে নিই, দেখো বলছে অগ্রপিউটারির দিকে একদিকে এলএইচ লিখেছে, আর একদিকে এলএইচ হলে একদিকে কি হবে? এফএসএইচ। এবার এফএসএইচ ডিম্বথলির উপর কাজ করছে, তার মানে কি ক্ষরণ শুরু হবে? এস্ট্রোজেন। এখানে কি ক্ষরণ শুরু হবে? স্বাভাবিক, এখানে শুরু হবে হচ্ছে এস্ট্রোজেন। এখানে তাহলে কি হবে? এস্ট্রোজেন। এবার তিনে দেখো বলছে কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম মানেই আমরা বুঝতে পেরে গেছি কি হবে? প্রোজেস্টেরন। কি হবে? প্রোজেস্টেরন। মনে রাখবে এটা। কি বললাম? প্রোজেস্টেরন। তাহলে দেখো না অ্যান্সার এক একটা হচ্ছে। নেক্সট
এরপরেরটা দেখো, বলছে পরের কোশ্চেনটা আমাদের কি জানতে চেয়েছে, স্ত্রীলোকের ক্ষেত্রে ইনহিবিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? স্ত্রীলোকের ক্ষেত্রে মনে রাখবে কি বলেছে, ইনহিবিন। এটা যদি পুরুষের বলতো, কি বললাম, এটা যদি পুরুষের বলতো তাহলে এর অ্যান্সার কি দিতাম? এটা যদি পুরুষের বলতো ইনহিবিনটা, এটা পুরুষের বললে হতো আমাদের স্যাটোলির কোষ, কিন্তু যেহেতু স্ত্রী দেহে বলেছে তাই আমরা বলবো গ্র্যানুলোসা কোষ বলবো তাদের ক্ষেত্রে। আর বলবো কি, কর্পাস লুটিয়াম। মনে রাখবে এখান থেকে কিন্তু ইনহিবিন নামক হরমোনটা ক্ষরিত হয়। কি বললাম, ইনহিবিন নামক হরমোনটা ক্ষরিত হয়। বলছে মানুষের ক্ষেত্রে নিষেক পদ্ধতিটি কোথায় সম্পূর্ণ হয়? যোনিতে, সার্ভিক্স অঞ্চলে, ফ্যালোপিয়ান টিউবে, আর একটা ওভিডাক্টে। আমরা জানি যেটা এইখান থেকে একটা জিনিস বলবো যে মানুষের নিষেক পদ্ধতি কার দিয়ে সম্পূর্ণ হয়? আমরা জানি ফিমেল বডিতে। আর ফিমেল বডিতে যদি নিষেক সম্পূর্ণ হয়, ফিমেল বডিতে একটা জিনিস হয় আমরা জানি টিউব্যাক্টমি। টিউব্যাক্টমি কি ফ্যালোপিয়ান নালীকে কেটে বেঁধে দেওয়া হয়। ফ্যালোপিয়ান নালীকে কেটে বেঁধে দিলে কি হলো, ডিম্বাণু আর আসতে পারে না। তাহলে অবভিয়াসলি তাহলে কি বলছে, নিষেক পদ্ধতি কোথায় সংগঠিত হবে? মনে রাখবে ফ্যালোপিয়ান টিউব, মানে যেটাকে আমরা কি বলি, ডিম্ব নালী। কি বললাম, ফ্যালোপিয়ান টিউব বা ডিম্ব নালী। পরেরটা দেখো কি বলেছে, একটা ম্যাচিং দিয়েছে, বলছে ক্লিভেজ। ক্লিভেজ মানে আমরা জানি বিভাজন। কার বিভাজন? যে জাইগোটটা থাকে জাইগোটের বিভাজন। কোথায় জাইগোটের বিভাজন আছে দেখো, এই দেখো জাইগোটের বিভাজন একটা দিয়েছে। এই যে স্টেপটা তোমাদের এখানে দেয়া আছে, একটু বলে দিই আমি, স্টেপটা যে তোমাদের এখানে দেয়া আছে, এই স্টেপটা অ্যাকচুয়ালি মানুষের জননে ভ্রূণ গঠনের পার্ট, এমব্রায়োজেনেসিসের পার্ট। দেখি তারপরটা কি বলছে, ট্রোফোব্লাস্ট। ট্রোফোব্লাস্ট হচ্ছে কি, ব্লাস্টোসিস্ট বলে একটা কোষ থাকে, সে ব্লাস্টোসিস্টের কোষের একদিকেরটাকে বলি আমরা এমব্রায়োনিক পোল, আর একদিকের পার্টটাকে বলা হয় অ্যাবএমব্রায়োনিক পোল। যেটা এমব্রায়োনিক পোল তার বাইরের যে লেয়ারটা থাকে সেটাকে ট্রোফোব্লাস্ট বলা হয়। এই যে যেটা সংযুক্ত রাখে এটাকে কি বলবো আমরা, ট্রোফোব্লাস্ট। এরপর বলছে মধ্যবর্তী কোষপুঞ্জ আর রোপণ। রোপণ, রোপণ মানে আমরা দেখতে পাবো একগুচ্ছ কোষ যা ভ্রূণ ভেদ করে। দেখো, দেখো বলছে মধ্যবর্তী কোষপুঞ্জ। মধ্যবর্তী কোষপুঞ্জ, মধ্যবর্তী কোষপুঞ্জ বলা মানে বুঝে যাচ্ছি একগুচ্ছ কোষ যা ভ্রূণের মধ্যে দিয়ে প্রভেদ নির্ণয় করে। রোপণ মানে কি, জরায়ু এন্ডোমেট্রিয়াম স্তরে দৃঢ়ভাবে সংলগ্ন হওয়া। তাহলে এরটা হয়ে গেল কত, 3, বি এরটা হয়ে গেল 4, সি এরটা হয়ে গেল 2, আর ডি এরটা হয়ে গেল 1। পরেরটা দেখবো আমরা, দেখো এখানে আমাদের দিয়েছে হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টার থেকে, সরি রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টার থেকে দিয়েছে, যেটা জননগত স্বাস্থ্য বলি আমরা। কি আছে, গনোরিয়া, তার জীবাণুর নাম নিজেরিয়া গনোরিয়া। সিপিলিস, টিপোনিমা প্যালিডাম। তারপর হচ্ছে জেনারেল ওয়ার্ডস, এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইডস, এইচআইভি। দেখে না কোনটার সাথে কোনটাকে ম্যাচ করলাম, এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে একটাই টাইপের প্রশ্ন কিন্তু আসেই আসে। খুব ভালো করে এখানে 7টা মতো দেখবে, এখানে 7টা মতো এরকম ডিজিট আছে। এই 7টা যে ডিজিজ গুলো আছে সেই ডিজিজ গুলোকে একটু খুব ভালো করে কিন্তু পড়ে রাখবে, তার বিশেষ করে প্যাথোজেন গুলোর নাম। নেক্সট দেখো, যৌন সংসর্গ রোগ। যৌন সংসর্গ রোগ, লেপ্রেসি নয়, এটা ভুল। টাইফয়েড নয়, টিটেনাস নয়। বলছে যৌন সংসর্গ মানে যে রোগগুলোকে আমরা কি বলি, এসটিডি। এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন 2026 সালে এসেছিল, যে কোশ্চেনটা ছিল কোনটা যৌন সংসর্গ রোগ নয়, তার অ্যান্সার ছিল ম্যালেরিয়া। এখানেও ঠিক সেরকম দেখো, এটা বলছে রোগ, কোনটা রোগ, এসটিডি রোগ। রোগ বলা মানেই কি বলবো আমরা, হেপাটাইটিস বি, যেটা সেক্সুয়াল কন্ডিশন বা যৌন সংসর্গের মাধ্যমে এক দেহ থেকে অন্য দেহে ট্রান্সফার হতে পারে। এরপর দেখো কি বলছে, প্রদত্ত কোন ক্ষেত্রে ডিম্বাশয়ে পরোক্ষভাবে ডিম্বাণু ক্ষরণ এবং পিটুইটারি থেকে জিটিএইচ ক্ষরণ প্রতিরোধ হয়? কি বললাম, প্রদত্ত কোন ক্ষেত্রে ডিম্বাশয়ে পরোক্ষভাবে ডিম্বাণু ক্ষরণ এবং পিটুইটারি থেকে জিটিএইচ ক্ষরণ প্রতিরোধ হয়। জিটিএইচ ক্ষরণ মানে গোনাডোট্রপিক হরমোনটা ক্ষরণ প্রতিরোধ হবে। ওরাল পিলগুলো থেকে বলবো, কারণ এগুলো থেকে কোনো হরমোন ক্ষরণ হবে না। তাহলে আমরা একটা আইউডি মানে আমরা বলবো কপার টি। কপার টি মানে
কি হয়, এটা জন্মগত শাস্ত্রে তোমরা পড়লে পেয়েছো হয়তো, দেখবে আইডি মানে ইন্টারইউটেরাইন ডিভাইস, যেগুলো কি হয় ভেজাইন বা জরায়ুর মধ্যে প্রবেশ ঘটানো হয়, যেখানে কি করে যেমন কপারটি দিকে কপার আয়ন নির্গমন হয়, যা কি করে শুক্রাণুকে নষ্ট করে। তাহলে এখানে কোনো কিন্তু হরমোন নয়, বলছে জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন তার তার উপর প্রভাব বিস্তার করবে। তাহলে এটা হলো ওরাল পিল। ওরাল পিলগুলোর মধ্যে সবচেয়ে বেশি মাত্রায় কি থাকে, প্রোজেস্টেরন। কি থাকবে, সবচেয়ে বেশি মাত্রায় প্রোজেস্টেরন থাকবে। নেক্সট দেখো, মানুষের একটি নির্দিষ্ট প্রলক্ষণের উত্তরাধিকারী ধরন দেওয়া হলো, যেখানে একটা চার্ট দেওয়া হয়েছে, সেই চার্টটাই বোঝাতে বলছেন। দেখো এগুলোকে বলা হচ্ছে পেডিগ্রি চার্ট। বংশ পরম্পরায় রোগটা কিভাবে সঞ্চালিত হবে তা আগের থেকে আমরা তথ্য জানতে পারবো, যার মাধ্যমে। এখানে মনে রাখবে তোমাদের এইরকম দিয়ে একটা প্রশ্ন আসে যে এই পার্টটা দেওয়া হলো, এইটার মানে কি বোঝাবে, দূরবর্তী সম্পর্কযুক্ত কোনো মেয়ে ছেলের মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছে, দম্পতির মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছে। এবার এই চারটার মানে কি বোঝাবে, এই চারটার মানে হচ্ছে নিকটবর্তী আত্মীয় স্বজনের মধ্যে বিবাহ সম্পূর্ণ হয়েছে। এইখানে এবার বলে দিই, দেখো এগুলো বোঝার উপায়। এখানে দেখো একটা মেয়ে আক্রান্ত আছে, এই যে দম্পতি যাদের বিয়ে হয়েছে তাদের চারটা সন্তানের মধ্যে সব ছেলেগুলো আক্রান্ত, মেয়ে কিন্তু আক্রান্ত নেই। এইবার তাদের বিবাহের পর যে মেয়েগুলো হয়েছে তারা আক্রান্ত এই পার্টটার ক্ষেত্রে, আর এই পার্টটার ক্ষেত্রে যদি দুজনে আক্রান্ত তাই সবাই আক্রান্ত। এবার কথাটাকে বুঝো, দেখো এখানে মেল আক্রান্ত আছে, এখানে ফিমেল আক্রান্ত হয়েছে, সরি সরি এই পার্টটাকে দেখো একটু, এইখানটা দেখো, এই পার্টটায় ফিমেল আক্রান্ত হয়েছে, এই পার্টগুলোয় শুধুমাত্র মেল আক্রান্ত হয়েছে, কোনো ফিমেল আক্রান্ত হয়নি। তার মানে এই ধরনের ঘটনাটাকে বলা হয় ক্রিস ক্রস ইনহেরিটেশন। এটা জেনারেশন 1 এর পার্ট, এটা জেনারেশন 2 এর পার্ট, এটা জেনারেশন 3 এর পার্ট। কি বললাম, জেনারেশন 1 এর পার্ট, জেনারেশন 2 এর পার্ট, জেনারেশন 3 এর পার্ট। দেখো তাহলে এই ধরনের যদি ঘটনাগুলো দেখা যায়, প্রথমটা ফিমেল তারপরে এগুলো মেল, সব কোনো ফিমেল আক্রান্ত নেই। মনে রাখতে হবে এগুলো সব হচ্ছে সেক্স ক্রোমোজোমাল ডিজিজ। কি বললাম, সেক্স ক্রোমোজোমাল ডিজিজ। তাহলে এখানে কোনটা সেক্স ক্রোমোজোমাল, এটা অটোজোমাল, এটা অটোজোমাল, এটা অটোজোমাল, তাহলে সেক্স ক্রোমোজোমাল কোনটা, হিমোফিলিয়া। কিভাবে বের করলাম বুঝতে পেরেছো, আমি আরো একবার বলছি। প্রথমে দেখো শুধু ফিমেল আক্রান্ত, এদের সন্তানেরা, এখানে দেখো সব ছেলেগুলো আক্রান্ত, তার মানে কি রেশিওটা কেমন ভাবে যাচ্ছে, ফিমেল মেল, তারপরে আবার কোথায় আসার কথা, ফিমেল আসার কথা, ফিমেল এসেছে। বাট এদের ক্ষেত্রে দেখো যেহেতু মা বাবা দুজনেই আক্রান্ত তাই সবাই আক্রান্ত এসেছে, নতুবা কিন্তু আসতো না, নতুবা এখানেও শুধু ফিমেলরাই আক্রান্ত আসতো। এরকম যদি ক্রিস ক্রস উত্তরাধিকারীকে মানে তখন সেগুলো কি হয়, সব সেক্স ক্রোমোজোমাল ডিজিজ। যেমন একটা সেক্স ক্রোমোজোমাল ডিজিজ হচ্ছে হিমোফিলিয়া। তারপরে দেখো প্রদত্ত বক্তব্যগুলির মধ্যে কোনটি ভুল তা চিহ্নিত করো। হিমোফিলিয়া রোগের জন্য ওয়াই ক্রোমোজোম দায়ী, ভুল বলেছে তাই তো। হিমোফিলিয়ার জন্য একটু আগে করে আসলাম, এটা এক্স ক্রোমোজোমাল ডিজিজ, নট এ ওয়াই ক্রোমোজোমাল ডিজিজ। তাহলে অ্যান্সার এটাই হবে, এই হবে, এর অ্যান্সার এই হবে। আর কোনোগুলোকে দেখতে যাব না আমরা, যদিও বাকিগুলো ঠিক আছে। নেক্সট, এক্স লিঙ্কেজের প্রচ্ছন্ন চরিত্র হার্টউইনবার সাম্যাবস্থায় আছে। হার্টউইনবার সাম্যাবস্থা মানেই আমাদেরকে জানতে হবে কি, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। সূত্রটা হয় পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু কি 1। এইবার এখানে দেখো বলছে পুরুষের ক্ষেত্রে একটা চরিত্র 1/100 আছে, 1/100। এর মানেই তো আমরা লিখতে পারি 0.001। এবার স্ত্রীরটা চাইছে, মানে এটাকে যদি আমি পি ধরি তাহলে কিউটা কি হবে, কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার। এবার কিউ স্কোয়ার মানে কি করব, এইরকম অঙ্কগুলোই যে রেশিওটা তোমাকে বা যে পজিশনটা দেয়া আছে ওর সাপেক্ষে করব, 0.01 তার কি হোল স্কোয়ার। তাহলে অ্যান্সার কত বেরাবে, অ্যান্সার বেরাবে 0.0001। এর মানেই বেরাবে 1/4। কত বেরাবে, 1/4। এইটাকে আমরা কি বলছি, এইটাকে আমরা বলছি স্ত্রীর যে ত্রুটিটা সেইটা। তার মানে দেখো অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার সি হয়ে যাবে। কি করে বের করলাম দেখতে পেয়েছো, দেখো মনে রাখবে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো জেনারেলি আসে না, কিন্তু যদি আসে অনেকজনই কিন্তু ভুল করবে, কারণ তৎক্ষণিক এগুলো মাথায় আসবে না তোমাদের। দেখো এরপর হল্যান্ড্রিক জিন
একটা স্তম্ভ দিয়েছে। হল্যান্ড্রিক মানেই আমরা বুঝি কি ওয়াই ক্রোমোজোম যুক্ত জিনগুলোকে কি বলা হয়? হল্যান্ড্রিক। সেন্ট্রোমিয়ার মানে ক্রোমোজোমের পার্ট চলে যায়। তারপরে আছে প্লিওট্রফিক এফেক্ট মানে সিকল সেল অ্যানিমিয়া। হাইপোস্ট্যাটিক এফেক্ট মানেই হচ্ছে অ্যাপিস্টেসিস। অ্যাপিস্টেসিস জিনিসটা বলে দিই, একটা জিন আর একটা জিনের ক্রিয়াকে কি করবে? বাধা প্রদান করবে। মানে একটা জিন কাজ করতে চাইবে কিন্তু তার কাজটাকে অন্য একটা জিন কি করবে? বন্ধ করে রাখবে, করতে দেবে না। তাহলে এই পার্টটাকে মিলিয়ে নেবে কোন অপশনটার সাথে মিলছে। এবিও, এবিও রক্তের গ্রুপ সৃষ্টি হওয়ার কারণ মনে রাখবে। এবিও এখানে রক্তের গ্রুপ একটা জানি আমরা এবি। তাহলে এবি কার উদাহরণ? সহপ্রকটতার উদাহরণ। সহপ্রকটতা, একটা দেহে এ ব্লাড গ্রুপ এবং বি ব্লাড গ্রুপ বোধ একসাথে প্রকাশ পাচ্ছে, এই জন্য নাম হয়ে গেছে সহপ্রকটতা। বলছে দেখো, বলছে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে ভুলটিকে চিহ্নিত করো। বংশগতির স্বাধীন বিন্যাস সূত্রের একটি ব্যতিক্রম লিঙ্কেজ, এটা ঠিক। গ্ল্যাক্টোসেমিয়া হলো এক ধরনের জন্মগত বিপাকীয় ত্রুটি, এটাও ঠিক। পপুলেশনের আকার যত বাড়ে জেনেটিক ড্রিফটেরও তত কমতে থাকে। আর এটা বলছে টাক পড়া হলো একটা সেক্স লিঙ্ক। টাক পড়া, টাক পড়া, টাক পড়া বলছে সেক্স লিঙ্ক। হ্যাঁ, এটা ওয়াই ক্রোমোজোমের জন্য যাচ্ছে, এটা ওয়াই ক্রোমোজোমের জন্য যাচ্ছে। তাহলে এটাও ঠিক আছে। ও এক মিনিট, এটাও ঠিক আছে, পপুলেশনের আকার যত বাড়বে জেনেটিক ড্রিফট তত কমবে, এটাও ঠিক আছে। দেখো এখানে বলছে গ্ল্যাক্টোসেমিয়া। গ্ল্যাক্টোসেমিয়া মানে, গ্ল্যাক্টোসেমিয়া মানে আমাদের রক্তের মধ্যে গ্লাক্টোজের পরিমাণ কমে যাবে। এটা বলছে একটা জন্মগত বিপাকীয় ত্রুটি। না, এটা পরেও তো হতে পারে, তাহলে এইটা ভুল আছে। গ্লাক্টোসেমিয়া মানে কি? গ্লাক্টোজের পরিমাণ কমে যাবে ব্লাডের মধ্যে। নেক্সট, এরপর দেখো, ট্রান্সক্রিপশনের সময় ডিএনএ যে নির্দিষ্ট স্থানে আরএনএ সংযুক্ত হয় সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো প্রোমোটার। কি বলবো আমরা? প্রোমোটার। কি বলবো এই পার্টটাকে আমরা? প্রোমোটার। নেক্সট, ক্রোমাটিনের রাসায়নিক চরিত্র হলো, কি বললাম? ক্রোমাটিনের রাসায়নিক চরিত্র হলো, সেটা হচ্ছে সাধারণত কি বলবো সেটাকে আমরা? ক্রোমাটিন। তো তার মানে আমরা বলতে পারি এখানে নিউক্লিক অ্যাসিড, হিস্টোন আর নন হিস্টোন প্রোটিন। দেখো, টিআরএনএ এর কাজ প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে রাইবোজোম গঠন করা। এটা বলেছে টিআরএনএ রাইবোজোমকে এমআরএনএ এর সঙ্গে যুক্ত হতে সহায়তা করে। টিআরএনএ রাইবোজোমকে এমআরএনএ এর সঙ্গে যুক্ত হতে সহায়তা করে। আর এটা বলছে টিআরএনএ এর কাজ হলো প্রোটিনের সঙ্গে যুক্ত হয় না, এটা প্রোটিনের সঙ্গে যুক্ত তো হয় না, এটা এমআরএনএ এর সাথে যুক্ত হয়। তাহলে এই প্রথমটা ভুল আছে, প্রথমটা ভুল আছে, তারপরটা ঠিক আছে। তাহলে এক মিথ্যা দুই সত্য, সরি হ্যাঁ, এক মিথ্যা দুই সত্য, মানে অপশন হয়ে যাবে সি। দেখো এখানে বলেছে এটা মানে আমরা জানি ট্রান্সক্রিপশন, এটা মানে ট্রান্সলেশন। এটা কার পার্ট? এটাকে পুরোটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা। কি বলা হয় পুরোটাকে? সেন্ট্রাল ডগমা। তাহলে এ তে ট্রান্সক্রিপশন, বি তে ট্রান্সলেশন, একটা অপশনই আছে। আর সিটাকে আমরা যেটাকে বলবো যে করেছিল তার নাম, প্রস্তাবনটা যেটাকে হচ্ছে কি বলবো আমরা? ফ্রান্সিস ক্রিক। তাহলে হয়ে গেল কি আমাদের এ। প্রদত্তের মধ্যে ল্যাক অপরেনের সক্রিয়ত সাংগঠনিক জিন থেকে উৎপন্ন উৎসেচকগুলি মনে রাখবে। ল্যাক অপরেনের তিনটে সাংগঠনিক জিন থাকে, জেড ওয়াই এ। ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ। ল্যাক জেড থেকে খরিত হয় বিটা গ্লাক্টোসাইডেজ, তারপরে ওয়াই থেকে খরিত হয় বিটা গ্লাক্টোসাইডেজ পারমিয়েজ, আর এ থেকে খরিত হয় বিটা গ্লাক্টোসাইডেজ ট্রান্স অ্যাসিটাইলেজ। কি বললাম? বিটা গ্লাক্টোসাইডেজ ট্রান্স অ্যাসিটাইলেজ। তাহলে এখান থেকে কি কি আছে? একটা পারমিয়েজ পাবো আর একটা ট্রান্স অ্যাসিটাইলেজ পাবো, মানে 1 আর 3। তারপরে 28 নম্বর কোশ্চেনটায় একটা তথ্য দিয়েছে, বলছে ক্রোমোজোমগুলোর মধ্যে যেমন জিন থাকে তেমন তাদের মধ্যে অনেক নন কোডিং ডিএনএও থাকে। এই অংশগুলি একই প্রজাতির মধ্যে বিভেদ সৃষ্টিতে উপযোগী। হ্যাপ্লয়েড ক্রোমোজোমের সমস্ত ডিএনএ সজ্জাক্রম নির্ধারণের মধ্যে দিয়ে জিনোম গঠন নির্ধারিত হয়। কোনো প্রজাতির হ্যাপ্লয়েড ক্রোমোজোমে যে পরিমাণ ডিএনএ থাকে তাকে সি ভ্যালু বলে। বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে সি ভ্যালু আলাদা হয়, হ্যাঁ স্বাভাবিক। যে পরিমাণে ডিএনএ থাকে তাকে আমরা স্ক্রিমাটো ভ্যালু বলি। এবার সেই সাধারণত যতগুলো আমাদের যে সি ভ্যালু থাকবে সব প্রজাতির ক্ষেত্রে সেটা আলাদা আলাদা হবে। কি বলছে প্রথমটা দেখি, ডিএনএ অণুতে যতগুলি পিউরিন বেস থাকবে ততগুলি পিরিমিডিন বেস থাকবে। যেমন একটা আমি সিম্বল দেখাই তাহলে বুঝতে পারবে।
ধরো এগুলো নাইট্রোজেন বেসগুলো, বেস পেয়ারগুলো। এখানে যদি অ্যাডেনিন থাকে, এদিকে কি থাকবে? থাইমিন থাকবে। এটা তো পিউরিন, এটা পিরিমিডিন। তাহলে আমরা যখন ডিএনএ এর বেস পেয়ারগুলো গঠন করব, তখন একদিকে যদি পিউরিন থাকে আর একদিকে পিরিমিডিন থাকে, তার মানে যতগুলো পিউরিন পার্ট পাবো ততগুলো পিরিমিডিন, মানে প্রত্যেকটা বেসের জন্য একটা পিউরিন একটা পিরিমিডিন পাবো। তাহলে এইগুলোর মানগুলো কি থাকবে? সমান থাকবে। ঠিক আছে। বলছে চার্গফ সূত্রে আরএনএ এর ক্ষেত্রে প্রযোজ্য? না, চার্গফ শুধুমাত্র ডিএনএ এর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এটা ভুল। তাহলে এ ঠিক দুই ভুল, এ ঠিক দুই ভুল। প্রতিলিপিকরণ দ্বারা ডিএনএ হুবাহু, ভালো করে দেখো, প্রতিলিপিকরণ দ্বারা ডিএনএ হুবাহু নিজের মতো যে গঠন তৈরি করে তাকে পলিমরফিজম বলা হয়। কি বলা হয়? পলিমরফিজম, মনে রাখবে। তারপরে দ্বিপ্রকোষ্ঠ হৃৎপিণ্ড ব্যাঙাচির ফুলকার উপস্থিতি কিসের উদাহরণ? কিসের উদাহরণ? কিছু না, বায়োজেনেটিক সূত্র। তার উদাহরণ বায়োজেনেটিক সূত্র। আর্নেস্ট হেকেল এটা প্রবর্তন করেছিল, যে সূত্রটাকে কি বলেছিল? অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, মনে রাখবে এটা। নেক্সট, এরপর দেখো, কোয়াসারভেট, ওপারিন, অভিমুখী, ইন্ডাস্ট্রিয়াল মেকানিজম, এটা পেপার্ড মথ, বিস্টন, বুটিলেরিয়া, যাকে ব্যবহার করা হয়েছিল এখানে। কানেক্টিং লিঙ্ক, পেরিপেটাস, স্তন্যপায়ী আর সরীসৃপের মধ্যে সংযোগ রক্ষা করে। মাইক্রোস্ফিয়ার কি? সিডনি ফক্স। পপুলেশনের জিন পুলে কোন পদ্ধতির ফলে জিনের প্রবেশ বা বেরিয়ে যায়? মনে রাখবে, জিন ফ্লো। কি বলা হয় এটাকে? জিন ফ্লো। হার্ডিনবার্গ একটু আগে লিখে এসেছি, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 1। এবার দেখি এখানে একটা আছে অপসারী। অপসারী নয় মানে অভিসারী। অভিসারী মানে সমবৃত্তীয়। সমবৃত্তীয়, এইটা দেখো, সমসংস্থ, এটা অপসারী, এটা অপসারী। ফণিমনসার কাণ্ড, পেলের কাঁটা, এটাও অপসারী। ঘোড়ার অগ্রপথ আর মানুষের হাত, এটাও অপসারী, কার্যগত আলাদা। মটর গাছের আকর্ষ আর ঝুমকলতার আকর্ষ, এরা কার্যগত দিক থেকে একই কিন্তু গঠনগত দিক থেকে আলাদা। তার মানে এগুলো সব কি হবে? এগুলো অভিসারী। কি বললাম? অভিসারী, মনে রাখবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? এটা হবে। তারপরে ডারউইন, ডারউইন কি? প্রাকৃতিক নির্বাচনবাদ। ওপারেন কি? ওপারিন, ওপারেন হচ্ছে অ্যাবায়োজেনেসিস। অ্যাবায়োজেনেসিস মানে অজীবজাত কোনো বস্তু থেকে জীব তৈরির পদ্ধতিকে বলা হচ্ছে অ্যাবায়োজেনেসিস, আর জীবজাত কোনো বস্তু থেকে জীব তৈরির পদ্ধতিকে বলা হয় বায়োজেনেসিস। লেমার্ক অঙ্গের ব্যবহার অপব্যবহার। ওয়াগনার, ওয়াগনার হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। মানে কি? পৃথিবী আগে এরকম একটা বড় বস্তু ছিল, সেখান থেকে ভেঙে 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 আজকে বর্তমান যে সিচুয়েশনটা আমাদের তৈরি হয়েছে, অর্থাৎ যেসব উপাদানগুলো তৈরি হয়েছে ভেঙে ভেঙে, এই ধরনের পদ্ধতি বা থিওরিটাকে আমরা কি বলি? কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। তাহলে এগুলো গেল আমাদের, দেখো, প্রথম মডেলটার সলিউশন। এরপর আমরা কিছু সময়ের মধ্যে সেকেন্ড মডেলটাও নিয়ে আসছি। তোমরা আমাদের সাথে থাকো এবং দেখতে থাকো, আশা করছি এগুলো তোমাদের খুব কাজে লাগবে। হ্যাঁ, এর মধ্যে থেকে যদি নাও আসে, এর সাথে সাথে যেগুলো আমি আলোচনা করে দিচ্ছি সেগুলোর মধ্যে থেকে কিন্তু আসার প্রবাবিলিটি অনেক বেশি। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা 2 মডেলটার জন্য রেডি হও।